আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুক্ত বিদ্যাপীঠের আরো একটি চমৎকার ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর ভালোবাসা। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণে ক থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত যে ৩৯টি ব্যঞ্জন বর্ণ রয়েছে, এই বর্ণগুলো কিভাবে সুন্দর করে লেখা যায়। আমরা ইতিমধ্যেই যারা বাংলা ব্যঞ্জন বর্ণগুলো শিখে গেছি, পড়তে শিখে গেছি, তো এই পড়ার পরবর্তী ধাপটা হচ্ছে কি, এগুলো লিখতে পারা। তো আজকের এই ক্লাসে আমরা সেটাই চেষ্টা করব। একবারে ক থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা প্রতিটি বর্ণ অত্যন্ত সুন্দরভাবে এবং সহজ টেকনিকে কিভাবে লেখা যায় সেটার চেষ্টা করব। তো আমি আশা করব ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বর্ণ কিভাবে লিখতে হয় সেটা আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং খাতা কলমে চর্চা করে সেটা আত্মস্থ করে নেবেন। এই ক্লাসটি যে শুধুমাত্র যারা আমরা বাংলা ব্যঞ্জন বর্ণগুলো লেখা শিখতে চাচ্ছি তাদের জন্যই যে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। আমরা যারা বাংলা হাতের লেখা সুন্দর করতে চাই, অর্থাৎ হ্যান্ডরাইটিং যারা আমরা সুন্দর করতে চাই, তাদের জন্য কিন্তু এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। কেননা আমাদের বাংলা যেই লেখাগুলো রয়েছে, বই বা খবরের কাগজে যে বাংলা লেখা রয়েছে, সেগুলো কিসের মাধ্যমে লেখা হয়? বাংলা ভাষায় যেহেতু লেখা থাকে, সেগুলো অবশ্যই এই ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এগুলোর মাধ্যমেই তো লেখা হয়, তাই না? তো আমরা যখন এই বর্ণগুলো সুন্দরভাবে লিখতে পারবো বা এই বর্ণগুলো যখন আমাদের লেখা সুন্দর হবে, তখন আমাদের একটি শব্দ বা বাক্য লিখতে গেলেও সেটাও কিন্তু সুন্দর হয়ে যাবে। তো এই জন্য আমরা সকলেই একবারে মনোযোগ সহকারে এগুলো দেখার এবং লেখার চেষ্টা করব। ওকে ফ্রেন্ডস, তো লেখার আগে চলুন আমরা এই বর্ণগুলো একটু পড়ে দেখে নিই। ওকে, তো আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণ কোনগুলো? ক, খ, এগুলোই তো, তাই না? তো চলুন পড়া যাক। প্রথম যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে কি, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য, প, ফ, ব, ভ, ম, জ, র, ল তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ, খণ্ডত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। তো ফ্রেন্ডস, চলুন একে একে আমরা এগুলো এখন একটু লেখার চেষ্টা করি। তো ফ্রেন্ডস, আমাদের প্রথম যে বর্ণটা হচ্ছে কি, ক। তো এই ক বর্ণটা আমরা কিভাবে লিখবো চলুন খেয়াল করা যাক। ক একটি আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের। কেমন? সেটা হচ্ছে কিছু বর্ণ হচ্ছে মাত্রাযুক্ত বর্ণ, কিছু হচ্ছে অর্ধমাত্রাযুক্ত বর্ণ, আবার কিছু বর্ণ হচ্ছে একেবারেই মাত্রা নেই। এখন এই মাত্রা, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা বা মাত্রাহীন এগুলোই বা কি, চলুন একে একে দেখে নিই। তো মাত্রা বলতে মূলত বোঝানো হয় যে এরকম একটি রেখাকে। কেমন? তো এই যে আমাদের এখানে ক যে বর্ণটি রয়েছে, এটা হচ্ছে একটি পূর্ণমাত্রার বর্ণ। ঠিক আছে, তো এটা লেখার জন্য প্রথমে আমাদেরকে এভাবে একটি দাগ টেনে দিতে হবে। এই দাগটাকেই বলা হয় কি, মাত্রা। কেমন? তো আমরা প্রথমে এর উপরে একটি মাত্রা টেনে দিব। মাত্রা টানার পর এই মাত্রাটির মাঝ বরাবর থেকে নিচে বাঁ দিকে অ্যাঙ্গেলে একটি রেখা টানবো। এরপর এই দাগটা আমাদের যেখানে শেষ হলো, এই নিচ অংশকে এইভাবে আমরা নিচের দিকে টেনে দিব। এরপর এটাকে যদি সোজা উপরে মিলিয়ে দিই এবং এর এই উপর অংশ হতে এই একটি সুরের ন্যায় যদি আমরা বের করে দিই, তাহলে এটা হয়ে যাবে কি, ক। কেমন? এই কটা আমরা কিভাবে লিখলাম? প্রথমে একটি মাত্রা দিয়ে নিলাম, এরপর এইভাবে কি লিখলাম, ক। ওকে, এরপর হচ্ছে কি, খ। এই খ বর্ণটা হচ্ছে অর্ধমাত্রাযুক্ত বর্ণ। ঠিক আছে, তো এটা লেখার জন্য প্রথমে আমাদেরকে মাত্রা দেওয়া যাবে না। তো এই খ লিখতে হলে প্রথমে আমরা এভাবে একটি শূন্যের ন্যায় পেঁচিয়ে এই উপরের দিকে উঠিয়ে দিব। এরপর এই টানটা যেখানে শেষ হলো সেটাকে ঘুরিয়ে নিচের দিকে এভাবে নামিয়ে
এইভাবে করে উপরের দিকে উঠিয়ে দিব, কেমন? এরপর এর অর্ধমাত্রাটা এভাবে দিয়ে দিলেই হয়ে যাবে কি খ। খ এর পর বর্ণ হচ্ছে গ। গ লেখার জন্য প্রথমে আমরা এস এর ন্যায় এভাবে একটি লিখে নেব। এরপর এই অংশটা হতে এভাবে যদি সোজা একটি দাগ টেনে দিই এবং এর শেষে অর্ধমাত্রা দিয়ে দিলেই হবে কি গ। ওকে, এরপর হচ্ছে ঘ। ঘ একটি পূর্ণ মাত্রার বর্ণ। তো এটা লেখার জন্য আমরা কি করব, প্রথমেই মাত্রাটা দিয়ে নিব, কেমন? এই মাত্রা দেওয়ার পর এই মাত্রার প্রথম অংশ হতে এইভাবে ঘুরিয়ে নিচের দিকে একটু নামাবো। এরপর এর শেষ অংশটা হতে এইভাবে একটি রেখা টানার মতো করে উপরের দিকে উঠিয়ে দিলেই হবে কি ঘ, কেমন? তো ঘ এর পর আমাদের বর্ণ রয়েছে ও। ও বর্ণটা কিভাবে লিখব? ও হচ্ছে একটি মাত্রাহীন বর্ণ, কেমন? এটার কিন্তু কোনো কি নেই, মাত্রা নেই। এটা লেখার জন্য এইভাবে করে এই ছেড়ে দিব। প্রথমত উপর থেকে একটি রেখা টেনে সেটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে এভাবে এনে ছেড়ে দিব। এরপর এই দাগটা যেখানে শেষ হলো এর এই অংশ হতে এটাকে উপরের দিকে উঠিয়ে এভাবে ঘুরিয়ে আবার উপরে উঠেলেই হয়ে যাবে কি উ, কেমন? এরপর রয়েছে চ। চ লেখার জন্য এই আমরা প্রথমে একটি মাত্রা দিয়ে নিলাম, কেননা চ হচ্ছে একটি পূর্ণ মাত্রার বর্ণ। এরপর এই মাত্রার প্রথম অংশ হতে এইভাবে নিচের দিকে একটি রেখা টানার পর এই শেষ অংশটা যদি আমরা এভাবে ঘুরিয়ে এই উপরের দিকে উঠিয়ে দিই তাহলে হয়ে যাবে কি চ। চ লেখার পর আমাদের বর্ণ রয়েছে ছ। আমরা যদি চ লিখতে পারি তাহলে ছ লেখাটাও খুবই সহজ। তো ছ লেখার জন্য প্রথমে আমরা ছোট করে একটি চ লিখব। এটা কি হলো চ, কেননা এটা হচ্ছে বড় চ, আর এই যে আমরা ছ লেখার জন্য যে চটা লিখলাম সেটা হচ্ছে কি একটু ছোট। তো এই ছ লেখার জন্য আমাদের এই দাগটা যেখানে শেষ হলো এই দাগটা ধরে এভাবে এনে এই ছেড়ে দিলেই হয়ে যাবে কি ছ। ওকে, ছয়ের পর বর্ণ রয়েছে বর্গীয় জ। বর্গীয় জ লেখার জন্য আমরা এই প্রথমে মাত্রা দিয়ে নিব, কেননা বর্গীয় জ হচ্ছে কি একটি পূর্ণ মাত্রার বর্ণ। ওকে, তো মাত্রা দেওয়ার পর এর এই অংশ হতে আমরা এভাবে ঘুরিয়ে এর এই অংশকে নিয়ে ছয়ের এভাবে উপর দিকে উঠিয়ে দিব। এরপর এর এই প্রথম অংশ হতে এই দিয়ে দিলেই হয়ে যাবে কি বর্গীয় জ, কেমন? বর্গীয় জ এর পরের বর্ণটা হচ্ছে ঝ। ঝ লিখবো কিভাবে? ঝ লেখার জন্য এই প্রথমে আমরা একটা মাত্রা দিয়ে নিলাম। এরপর এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে অনেকগুলো বর্ণ যদি আমরা ক লিখতে পারি তাহলে বেশ কয়েকটি বর্ণ আমাদের লেখা কিন্তু হয়ে যাবে। তো এই ঝ লেখার জন্য প্রথমে আমরা ক যেভাবে লিখেছিলাম অর্থাৎ এই অংশ হতে এভাবে টেনে, তো প্রথমে আমরা ক লেখার জন্য যেরকম একটি রূপ দিয়েছিলাম, তো এই ঝ লেখার জন্য এর প্রাথমিক রূপটা এরূপই হবে। তবে এর পরবর্তীতে এই অংশ হতে যখন আমরা একটা দাগ টেনে নিচের দিকে নামিয়ে আবার উপর দিকে উঠিয়ে দিব, এরপরে একটু অর্ধমাত্রা দিয়ে দিব, তখনই হয়ে যাবে কি এটা ঝ। এটা হচ্ছে বর্গীয় জ আর এটা হচ্ছে কি ঝ। ওকে, এর পরের বর্ণটা হচ্ছে ইয়। ইয় লেখাও খুব সহজ, খুব সুন্দর একটি বর্ণ। তবে যদি আমরা এটা সুন্দরভাবে লিখতে না পারি তাহলে কিন্তু এটার সৌন্দর্যটা আর থাকবে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই সুন্দরভাবে লিখতে হবে। তো আমরা যদি বাংলা স্বরবর্ণের এ নামে একটি বর্ণ রয়েছে না, তো ওই এ বর্ণটা যদি লিখতে পারি, ইয় লেখাটাও খুবই সোজা। দেখুন কিভাবে ইয় লিখতে হয়। তো এই প্রথমে আমরা একটি শূন্যের ন্যায় পেঁচিয়ে এটাকে উপর দিকে ঘুরিয়ে নিচের দিকে টেনে এই লিখলাম। এরপর এই মাঝ অংশ হতে এভাবে যদি আমরা একটি এঁকে দিই তাহলেই হয়ে যাবে কি ইয়, কেমন? ইয়র পরের বর্ণটি হচ্ছে ট। ট লেখার জন্য আমরা এই প্রথমে মাত্রা টেনে নিলাম, কেননা ট হচ্ছে পূর্ণ মাত্রার একটি বর্ণ। ওকে, এরপর এর এই অংশ হতে একটি রেখা টেনে এটাকে অ্যাঙ্গেল করে ঘুরিয়ে এই শূন্যের ন্যায় দিয়ে দিলে এরপর এর উপরের উরুনিটা আমরা যদি দিয়ে দিই তাহলেই হয়ে যাবে কি ট। ট এর পরের বর্ণ হচ্ছে ঠ। ঠ
একটি পূর্ণমাত্রার বর্ণ, তো এই জন্য আমরা প্রথমে মাত্রা দিয়ে নিলাম। এরপর এর মাঝ বরাবরের এই উপর অংশ হতে এভাবে আমরা একটি দাগ টেনে এই ছেড়ে দিব। এরপর এই যেই অংশটা আমরা এখানে ছাড়লাম ঠিক সেই অংশ হতে নিচ হয়ে এভাবে ঘুরিয়ে উপরের দিকে উঠিয়ে দিলেই হয়ে যাবে কি ঠ। ওকে, ঠ এর পরবর্তী বর্ণ হচ্ছে ড। ড কিভাবে লিখব? ড লেখার জন্য এই আমরা প্রথমে একটি মাত্রা দিয়ে দিব, কেননা ড হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। কেমন? তো ড লেখার পর এই মাত্রা দেওয়ার পর এই অংশ হতে এভাবে একটি দাগ টেনে উপরের দিকে উঠিয়ে এই ছেড়ে দিলেই হয়ে যাবে কি ড। ড এর পরের বর্ণ হচ্ছে ঢ। ঢ লেখার জন্য আমরা প্রথমে আবার মাত্রা দিয়ে নিব। এরপর ট লেখার জন্য আমরা প্রথমে যেই একটি রূপ দিয়েছিলাম এরূপ ভাবেই আমরা চেষ্টা করি। এই একটি রেখা টানলাম, এটাকে ঘুরিয়ে এই একটি বিন্দুর ন্যায় রেখে দিলেই হয়ে যাবে কি ঢ। এটা হচ্ছে ড আর এটা হচ্ছে কি ঢ। এই ঢ এর উপরে যদি আমরা একটি উরুনি দিয়ে দিই তাহলে হয়ে যাবে ট, কিন্তু ট এর ক্ষেত্রে এই উপরের উরুনিটা রয়েছে আর ঢ এর ক্ষেত্রে কিন্তু সেটা নেই। কেমন? তো ঢ এর পর আমাদের বর্ণ হচ্ছে মূর্ধন্য। দেখুন, মূর্ধন্য লেখার জন্য এই আমরা একটি এভাবে রেখা টানব। এরপর এই রেখাটির মাঝ অংশ হতে এইভাবে উপর হয়ে ঘুরিয়ে এই একটি বৃত্তের ন্যায় এঁকে দিলেই হয়ে যাবে কি মূর্ধন্য, এবং সবশেষে এর অর্ধমাত্রাটা আমরা দিয়ে দিব। ওকে, এটা হয়ে গেল কি মূর্ধন্য। মূর্ধন্যর পর বর্ণ হয়েছে ত। তটা কিভাবে লিখবো? ত লেখার জন্য এই প্রথমে আমরা মাত্রা দিয়ে নিলাম। মাত্রা দেওয়ার পর আমরা যে বাংলা স্বরবর্ণের ক্ষেত্রে স্বরে অ, স্বর অ, স্বর আ এগুলো লিখেছিলাম না? এগুলো লিখতে প্রথমে আমরা কি করেছিলাম? এই যে এইটার নিয়ে একটা রূপ দিয়েছিলাম। তো এটা আমরা কিভাবে দিব? দেখুন, এই প্রথমে একটি বিন্দুর মনে এঁকে এটাকে ঘুরিয়ে উপর করে এই উঠিয়ে দিলেই হয়ে যাবে কি ত। কেমন? ত এর পর বর্ণ হচ্ছে থ। থ লেখার জন্য এই আমরা এইভাবে করে নিচের দিকে নামিয়ে দিয়ে উপরে উঠিয়ে দিব। এরপর এর অর্ধমাত্রাটা দিয়ে দিব, তাহলেই হবে কি থ। থ এর পরের বর্ণটি হচ্ছে দ। অত্যন্ত সহজ একটি বর্ণ। এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম। মাত্রা দেওয়ার পর এই মাত্রার প্রথম অংশ হতে এভাবে নিচের দিকে টানবো। এরপর এই অংশটাকে আবার উপরের দিকে উঠিয়ে দিব। এরপর আবার যদি এটাকে নিচের দিকে নামিয়ে দিই তাহলে হয়ে যাবে কি দ। অনেক অনেক অঞ্চলে এটাকে হাঁটু ভাঙা দ বলে থাকে, মনে রাখার সুবিধার্থে। তবে আমরা কি সঠিকটা দেখব এবং সঠিকভাবেই পড়ব। আমরা এটাকে দেখলেই যেন বলতে পারি এটা হচ্ছে কি দ। ত থ এরপর কি দ। কেমন? হাঁটু ভাঙা দ, এটা না বললেও হবে। আমরা কিভাবে বলবো? দ। দ। ওকে, দ এর পরের বর্ণ হচ্ছে ধ। ধ কিভাবে লিখবো? এই যে আমরা এখানে ক লিখেছিলাম, এরপর ঝ লিখেছিলাম। এই ক এবং ঝ লেখার জন্য যে একটি রূপ দিয়েছিলাম, এই ধ লেখার জন্য ঠিক তদ্রূপ একটি রূপ দিব, তবে এটার কোনো মাত্রা দেওয়া যাবে না। এই প্রথমে এই লিখে দিব। এরপর এটার এই মাঝ অংশ হতে এরকম করে ঘুরিয়ে এই উরুনিটা দিয়ে দিলেই হয়ে যাবে কি ধ। কেমন? তো আমাদের এই ধটাকে আবার অনেক অঞ্চলে বলে কানমশ্রী ধ। আসলে এটাকে বলে হাঁটু ভাঙা দ, এটাকে বলে কানমশ্রী ধ, কিন্তু দ দ এরকম না, কিন্তু এর উচ্চারণটা হচ্ছে দ, এটা হচ্ছে ধ। দ ধ। কেমন? তো এই ধ এর পর রয়েছে বর্ণ দন্তন। দন্তন কিভাবে লিখবো? দেখুন, দন্তন হচ্ছে একটি পূর্ণমাত্রার বর্ণ। তো মাত্রাটা দিয়ে নিলাম। এরপর এই মাত্রার এই অংশ হতে এভাবে নিচের দিকে একটি রেখা টানবো। এরপরে নিচ অংশ হতে এইভাবে ঘুরিয়ে দিয়ে হয়ে যাবে কি দন্তন। কেমন? আমরা এখানে যে নটা লিখেছিলাম এটা হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্য লেখার ক্ষেত্রে আমরা এর মাঝ অংশ হতে উপরের দিকে ঘুরিয়ে এভাবে লিখেছিলাম, এবং এটা ছিল কি মাত্রাহীন নয়, এটা হচ্ছে অর্ধমাত্রা যুক্ত বর্ণ। মূর্ধন্য হচ্ছে অর্ধমাত্রা যুক্ত বর্ণ, আর দন্তন্য হচ্ছে
পূর্ণ মাত্রার বর্ণ, এবং এটা লেখা হয় এর নিচ অংশ হতে, আর মূর্ধন্য লেখা হয় মধ্যবর্তী অবস্থান থেকে। কেমন? তো গোলানো যাবে না। এরপরের বর্ণটি হচ্ছে প, অত্যন্ত সুন্দর একটি বর্ণ, একটু লেখাটা একটু জটিল, তবে আমরা সঠিকভাবে দেখলে অবশ্যই পারবো। তো এই প লেখার জন্য এভাবে ঘুরিয়ে এই দুইয়ের নিয়ে আমরা একটা লিখবো, মানে উপরের দিকে। এরপর এর এই অংশটা হতে এইভাবে ঘুরিয়ে এই ছেড়ে দিব। এরপর যদি আমরা এই বরাবর একটি রেখা টেনে দিই এবং এর অর্ধমাত্রাটা দিয়ে দিই, তাহলেই হয়ে যাচ্ছে কি প। কেমন? অত্যন্ত চমৎকার একটি বর্ণ। এরপর আমাদের বর্ণ রয়েছে ফ। ফ লিখবো কিভাবে দেখুন। ফ লেখার জন্য এই প্রথমে আমরা একটি মাত্রা টেনে দিলাম, এরপর এই অংশ হতে এভাবে নিচের দিকে টেনে আবার এভাবে টেনবো, এরপর এই আনলাম, এরপর এটাকে উপরের দিকে উঠিয়ে দিব। এটাকে পুরোপুরি মিশিয়ে দেওয়া যাবে না, একটু ফাঁক রাখতে হবে বা একটু মধ্যবর্তী একটু জায়গা রাখতে হবে। এরপর আমরা যেখানে এটাকে ছাড়লাম এখান হতে এইভাবে একটি সুরের ন্যায় টেনে দিলেই হয়ে যাবে কি ফ। ওকে, ফ এর পর বর্ণ রয়েছে ব। এটা লেখা খুবই সোজা, কেননা আমরা এর আগে অনেকগুলো বয়ের ন্যায় বর্ণ লিখেছি। তো আমরা এই প্রথমে এভাবে একটি রেখা টেনে দিলাম, মাত্রা টেনে দিলাম, মাত্রার এই প্রথম অংশ হতে এভাবে নিচের দিকে টানবো, এরপর আবার এভাবে টেনে এটাকে মিলিয়ে দিলেই হয়ে যাবে কি ব। ওকে, বয়ের পর বর্ণ রয়েছে ভ। ভ কিভাবে লিখবো? ভ লেখার জন্য এই মাত্রা দিয়ে নিলাম, এরপর এই মাত্রা দেওয়ার পর এটাকে এভাবে শূন্যের মধ্যে একটু পেঁচিয়ে উপরের দিকে উঠিয়ে এইভাবে টেনে দিলেই হয়ে যাবে কি ভ। ওকে ফ্রেন্ডস, ভয়ের পর আমাদের এখানে বর্ণ রয়েছে ম। তো এই ম লেখার জন্য প্রথমে আমরা একটি মাত্রা টেনে নিলাম, এরপর এই মাত্রার প্রথম অংশ হতে এইভাবে করে ঘুরিয়ে নিচের দিকে টেনে এই উপরের রেখাটা দিয়ে দিলেই হয়ে যাবে কি ম। ময়ের পর আমাদের বর্ণ হচ্ছে জ। জ লেখার জন্য এই আমরা প্রথমে মাত্রা দিয়ে নিব, এরপর এই মাত্রাটির এই অংশ হতে এভাবে নিচের দিকে টেনে এই উপরের দাগটা দিয়ে দিলেই হয়ে যাবে কি জ। জয়ের পরের বর্ণটি হচ্ছে র। আমরা ব লিখতে পারলে র লেখাটাও আরো বেশি সোজা। কিভাবে? এই প্রথমে একটি মাত্রা টেনে দিলাম, এরপর এই অংশ হতে এভাবে এবং এটাকে নিচের দিকে টেনে এই রেখাটা দিয়ে দিলাম, তাহলে এটা হলো কি ব। কিন্তু আমরা লিখবো কি র। এই র লেখার জন্য এই নিচে যদি একটা আমরা শূন্য দিয়ে দিই তাহলেই হয়ে যাবে কি র। এই প্রথমে ব লেখার পর এই নিচে শূন্য দিয়ে র লেখা হয় বলে এটাকে অনেক অনেক বয় শূন্য র বলে থাকে। অর্থাৎ বয়ের নিচে একটি শূন্য দিয়ে দিলাম, হয়ে গেল কি বয় শূন্য র। ঠিক আছে, তবে আমরা সুন্দরভাবে পড়বো কি র। র কেমন? এর পরের বর্ণ হচ্ছে ল। ল লেখার জন্য এই আমরা প্রথমে একটি মাত্রা টেনে দিলাম, এরপর এই অংশ হতে এভাবে নিচের দিকে টেনে এর এই নিচ অংশকে এভাবে সুন্দর মতো ঘুরিয়ে ছেড়ে দিব, এরপর আবার এই অংশ হতে এই টেনে একটি শূন্যের ন্যায় এঁকে দিলেই হয়ে যাবে কি ল। ওকে, ল এর পরের বর্ণ হচ্ছে তালব্য-শ। তালব্য-শ কিভাবে লিখবো? তালব্য-শ লেখার জন্য এইভাবে একটি শূন্য আঁকবো, ডান পাশ থেকে প্রথমে একটি শূন্য আঁকবো, এরপর আবার বাঁ পাশ থেকেও একই মাপে একটি শূন্যের মতো আঁকবো, এরপর এই যে এই অংশটাকে নিচের দিকে টেনে দিব এবং এর অর্ধমাত্রাটা দিয়ে দিব, তাহলে হয়ে যাবে কি তালব্য-শ। তালব্য-শ এর পরের বর্ণটি হচ্ছে কি মূর্ধন্য-ষ। ওকে, মূর্ধন্য-ষ লেখার জন্য এই মাত্রা টেনে দিলাম, এরপর আমরা যদি জ লিখতে পারি তাহলে মূর্ধন্য-ষটাও লিখতে পারবো। কিভাবে? প্রথমে আমরা জয়ের নিয়ে একটি লিখে নিলাম, এই লিখলাম কি জ। এখন এর এই অংশটাকে যদি এভাবে নিচের দিকে টেনে দিই তাহলেই হয়ে যাবে কি মূর্ধন্য-ষ। অনেক অনেক জায়গায় এটাকে পেট কাটা স বলে থাকে। এই যে পেটটা এখান থেকে আমরা কেটে দিই বলে একে কি বলে পেট কাটা স, তবে এটা হচ্ছে কি প্রকৃত উচ্চারণ হচ্ছে মূর্ধন্য-ষ। কি মূর্ধন্য-ষ? এটা কি স? মূর্ধন্য-ষ। এর পরে হচ্ছে আমাদের দন্ত-স। দন্ত-স একটি পূর্ণমাত্রার বর্ণ,
তো আমরা এই পূর্ণ মাত্রাটি দিয়ে নিলাম। এরপর এই করে এভাবে হয়ে গেল কি আমাদের দন্ত স। এই তিনটা স অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, তো একটু পড়া যাক। এটা হচ্ছে তালব্য স, এটা হচ্ছে মূর্ধন্য স, আর এটা হচ্ছে কি দন্ত স। ওকে, এরপর হচ্ছে হ। হ লিখবো কিভাবে দেখুন, এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম। আমরা যে এখানে থ লিখেছি, এই থ এর প্রথম স্ট্রাকচারটুকু যদি আমরা এখানে লিখে দিতে পারি তাহলেই হ হয়ে যাবে। দেখুন কিভাবে, এই প্রথমে মাঝ বরাবর আমরা একটি শূন্যের ন্যায় এঁকে এটাকে উপরের দিকে উঠিয়ে রাউন্ড করে এসে নিচের দিকে নামিয়ে দিলে হবে কি হ। ওকে ফ্রেন্ডস, এরপর হচ্ছে ডয় শূন্য র। ডয় শূন্য র লেখার জন্য আমরা এই প্রথমে মাত্রা দিয়ে নিলাম। এরপর এর এই অংশ হতে আমরা এখানে ড লিখবো। এই লিখলাম একটি ড। আমরা এই যে এখানে ড লিখেছি না, এই ডটাই প্রথমে লিখবো। এরপর এর নিচে যদি আমরা একটি শূন্যের ন্যায় দিয়ে দিই তাহলেই হয়ে যাবে কি ডয় শূন্য র। এরপর হচ্ছে ঢয় শূন্য র। ওকে, এই আমরা প্রথমে ঢয়ের ন্যায় একটা লিখে নিলাম। এরপর যদি নিচে একটি শূন্য এঁকে দিই তাহলেই হয়ে যাবে কি ঢয় শূন্য র। এই যে এখানে আমরা ড এবং ঢ পড়েছি না, এই ঢ এবং ঢ এর নিচের শূন্যের মাধ্যমে এর রূপান্তরিত রূপটি হয়ে গেল কি ঢয় শূন্য র, আর এটা হলো ঢয় শূন্য র। ঢয় শূন্য র, ঢয় শূন্য র। ওকে, এর পরের বর্ণ হচ্ছে অন্তস্থ। অন্তস্থ লেখা খুবই সোজা। এই আমরা প্রথমে মাত্রা দিয়ে নিলাম। এরপর এই অংশ হতে জয়ের ন্যায় লিখব। এরপর নিচে যদি আমরা এই শূন্যটা দিয়ে দিই তাহলেই হয়ে যাবে কি অন্তস্থ। ওকে, এরপর হচ্ছে খণ্ডত, অর্থাৎ এটা তয়ের ন্যায় অর্ধ, অর্ধ তয়ের ন্যায় অনেক সময় উচ্চারণ হয়, এজন্যই এটাকে বলে খণ্ডত। এটা লিখবো কিভাবে, এই আমরা প্রথমে একটি শূন্যের ন্যায় রূপ দিয়ে উপরের দিকে উঠিয়ে এই এনে ছেড়ে দিব, তাহলেই হয়ে যাবে কি খণ্ডত। খণ্ডত। এরপরে রয়েছে অনুসার। অনুসার বর্ণটা আমরা কিভাবে লিখব, প্রথমে আমরা একটি শূন্যের ন্যায় দিব, এরপর এর নিচে এভাবে টেনে দিলেই হয়ে যাবে কি অনুসার। এর পরের বর্ণটা হচ্ছে বিসর্গ। বিসর্গ জাস্ট আমরা দুইটা শূন্যের ন্যায় দিয়ে দিব, পাশাপাশি না, উপরে নিচে করে দুইটা শূন্য এঁকে দিলেই হয়ে যাবে কি বিসর্গ। এরপর হচ্ছে চন্দ্রবিন্দু। এই হয়ে গেল আমাদের চন্দ্রবিন্দু। কেমন? তো ফ্রেন্ডস, এই বর্ণগুলো লেখা খুবই সোজা। আমরা যদি একটু আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো লেখা শিখে যেতে পারবো। কেমন? তো আমি আশা করবো আপনারা সকলেই এগুলো খুবই মনোযোগ সহকারে ব্যঞ্জন বর্ণগুলো লেখা শিখবেন। সেই সাথে আমাদের যেন হাতের লেখাগুলো সুন্দর হয় সেজন্য আমরা এগুলো কিন্তু বারবার খাতায় চর্চা করব, লিখবো, পড়বো, ভিডিওটা দেখবো, তাহলে ইনশাল্লাহ আমরা খুবই সুন্দরভাবে এগুলো আয়ত্ত করে ফেলতে পারবো। তো ফ্রেন্ডস, আজকের এই ক্লাসটি যদি এতটুকু ভালো লেগে থাকে একটি লাইক, যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট, এবং আপনি যদি স্যারের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন মুক্ত বিদ্যাপীঠ থেকে প্রকাশিত ভিডিও আপনার নিকট সকলের আগে পৌঁছে যায়। তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।